হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস সিক্সের প্রশ্নবিচিত্রা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে তোমার 1 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের যতগুলো কোশ্চেন আছে সমস্ত ছোট বড় সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও ক্লাস সিক্সের, ঠিক আছে, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357, ঠিক আছে, এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, নিজের নাম, স্কুল এবং ক্লাস সিক্স লিখবে, তাহলে আমি একটা গ্রুপ তৈরি করবো, সেই গ্রুপে তোমাকে জয়েন করানো হবে। ঠিক আছে, সেখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হবে, এমনকি তোমাদের কোনো প্রবলেম থাকলে কোনো কোশ্চেনে সেটা তুমি পাঠাতে পারবে, সেই কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে। ওকে, আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার হিস্টোরির অর্থাৎ ইতিহাসের প্রথম স্কুল, সেটা হচ্ছে বালুরঘাট হাই স্কুল। বালুরঘাট হাই স্কুল থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে দেখো, প্রথমে বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন বলেছে যে হোমো হ্যাবিলিস বলা হতো। হোমো হ্যাবিলিস বলা হতো কোন ধরনের মানুষকে? অ্যান্সার হবে দক্ষ মানুষকে কি বলা হতো? হোমো হ্যাবিলিস বলা হতো। এটা অ্যান্সার হবে অপশন সি, দক্ষ মানুষকে। নেক্সট কোশ্চেন বলেছে যে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কোথায়? অ্যান্সার হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। কাশ্মীরের সোয়ান উপত্যকায় তোমার কি বলতো, যে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র কিন্তু পাওয়া গেছে সেখানে। কোথায়? কাশ্মীরের সোয়ান উপত্যকায়। তারপরে নেক্সট, যে আলতামিরা গুহার ছাদের যে চিত্র আছে সেটা কি? আলতামিরা গুহার যে ছাদের যে চিত্র আছে সেটা হচ্ছে বিশাল ষাঁড়ের। অ্যান্সার হবে অপশন বি, বিশাল ষাঁড়। নেক্সট কোশ্চেন দেখো, যে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে কখন? নব্য প্রস্তর যুগে কিন্তু আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে। অ্যান্সার হবে অপশন সি, নব্য প্রস্তর যুগে। নেক্সট, এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষ নমুনা পাওয়া গেছে কোথায়? এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। অ্যান্সার হবে অপশন বি, মেহেরগড় সভ্যতা। তারপরে নেক্সট বলছে লোথাল কথার অর্থ হলো। লোথাল কথার অর্থ হচ্ছে মৃতের স্থান। অ্যান্সার হবে অপশন বি, মৃতের স্থান। যে লোথাল কথার অর্থ হলো মৃতের স্থান। এগুলো আমাদের সঠিক উত্তরটি, অর্থাৎ এমসিকিউর অ্যান্সার। এবার আসছি আমরা এক কথায় উত্তর দাও। ঠিক আছে, এক কথায় উত্তর দাও, এবং দু তিনটি বা 2, 3, 4 এবং 5 দাগের কোশ্চেনগুলো আমি নিচে কিন্তু পিডিএফ আকারে লিখেছি। ঠিক আছে, আর সেগুলোর অ্যান্সার বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে প্রথমে আমরা 2 দাগের এক কথায় উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে হুঁসগি উপত্যকা কোথায় অবস্থিত? হুঁসগি উপত্যকা কোথায় অবস্থিত? অ্যান্সার হবে হুঁসগি উপত্যকা কর্ণাটকের গুলবর্গা জেলার অবস্থিত। কর্ণাটকের গুলবর্গা জেলায় অবস্থিত হুঁসগি উপত্যকা। ওকে, তারপরে 2 নম্বর, যে প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা যায়? প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়? অ্যান্সার হবে প্রধানত মানুষের খুলি ও মস্তিষ্কের আকার থেকে আদিম মানুষের ভাগ করা হয়। প্রধানত মানুষের খুলি ও মস্তিষ্কের আকার থেকে আদিম মানুষের ভাগ করা হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন, যে হরপ্পার সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? হরপ্পার সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? অ্যান্সার হবে হরপ্পার সভ্যতার চানহুদারো কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না। ঠিক আছে, কোথায়? চানহুদারো। 4 নম্বর কোশ্চেন বলছে মেসোপটেমিয়ায় হরপ্পার সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? মেসোপটেমিয়ায় হরপ্পার সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? মেসোপটেমিয়ার হরপ্পা সভ্যতায় প্রায় 23টি সিলমোহর পাওয়া গেছে। ঠিক আছে, 23টি, মতান্তরে অনেকে 24 থেকে 26টি বলছে। ঠিক আছে, তো টোটাল তোমরা লিখবে যে প্রায় 23টি তোমার সিলমোহর পাওয়া গেছে কোথায়? মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতায়। এগুলো আমার এক কথায় উত্তর দাও। এবার আসছি আমরা 3 দাগের কোশ্চেন, যে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটো, আমরা কিন্তু সবটাই করবো। তো 2-3টি বাক্যে উত্তর দাও বলেছে। প্রথম কোশ্চেন বলেছে দেখো, যে অ্যাপ কি বা অ্যাপ কাদের বলা হতো?
অ্যাপ হচ্ছে যে লেজহীন বড় আকারের বাঁদরদের, লেজহীন যাদের লেজ ছিল না, তো লেজহীন বড় আকারের বাঁদরকে এপ বলা হয়। শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা হলো এপের উদাহরণ। বিবর্তনের ধারায় এদের থেকেই পরবর্তীকালে মানুষের উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। তাহলে অ্যাপ কাদের বলা হয়? অ্যাপ কাদের বলা হয় যদি বলবে যে লেজহীন বড় আকারের বাঁদরদের এপ বলা হয়। যেমন শিম্পাঞ্জি, অরাংওটাং, গরিলা এ সমস্ত হলো অ্যাপের উদাহরণ। তারপরে 2 নম্বর কোশ্চেন বলছে সিটাডেল কি? সিটাডেল কাকে বলা হয়? সিটাডেল হচ্ছে যে হরপ্পা সভ্যতার নগরগুলির পশ্চিম দিকে একটি উঁচু এলাকা থাকতো। হরপ্পা সভ্যতার নগরগুলির পশ্চিম দিকে একটি উঁচু এলাকা থাকতো। এই উঁচু ঢিবির উপর তৈরি এলাকাটিকেই সিটাডেল বলা হতো। এই উঁচু ঢিবির উপর তৈরি এলাকাটাকে সিটাডেল বলা হতো। ঠিক আছে, এখানে সাধারণত শাসক শ্রেণীর বাস করতো এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলো এখানেই থাকতো। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি সিটাডেল কি। তারপরে তোমরা যদি এই যে এই ক্লাসগুলো করছো, এই ক্লাসগুলো যদি তোমরা পিডিএফ নিতে চাও, যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় মার্টিন প্রশ্ন বিজেতার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যদি তোমরা পরিবেশ ও বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস এবং ভূগোল যদি তোমরা পিডিএফ নিতে চাও, যেভাবে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ পিডিএফ আকারে এরকমই পিডিএফ থাকবে। ম্যাথে তুমি করেছি, পরিবেশ ও বিজ্ঞানে দেখেছি, দেখবে তোমরা পিডিএফটা এরকমই থাকবে। যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে আমি একটা মূল্য রেখেছি, সেটা হচ্ছে 50 টাকা। ঠিক আছে, শুধুমাত্র প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যদি তোমরা প্রশ্নবিদ্যা থেকে প্রতিটা পিডিএফ নিতে চাও অ্যান্সার সহ, কোশ্চিন প্লাস অ্যান্সার সহ, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি 50 টাকা আছি, কীভাবে টাকাটা পে করবে, কীভাবে এটা দেবো তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাহলে আমি সেখানে বলে দেবো 8145150357। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট 3 নম্বর কোশ্চিন বলেছে যে হরপ্পার সভ্যতায় মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো, কিভাবে মৃতদেহকে সমাধি করা হতো। তো হরপ্পা সভ্যতায় মৃতদেহ সাধারণত উত্তর দক্ষিণে শুয়ে সমাধি দেওয়া হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সাধারণত উত্তর দক্ষিণে শুয়ে সমাধি দেওয়া হতো। মৃতদেহের সঙ্গে মাটির পাত্র, গয়না এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র দেওয়া হতো। কালিবঙ্গান ও লোথালে বিশেষ ধরনের কবরের সন্ধান পাওয়া গেছে। নেক্সট 4 নম্বর 3-এর হোমোস্যাপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য লেখো। হোমোস্যাপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে কি, এদের মস্তিষ্ক অন্য প্রজাতির তুলনায় অনেক বড় ও উন্নত ছিল। হোমোস্যাপিয়েন প্রজাতির মানুষের তোমার বৈশিষ্ট্য কী ছিল? 1 নম্বর যে এদের মস্তিষ্কটা অন্য প্রজাতির তুলনায় কী বলতো অনেক বড় ছিল এবং উন্নত ছিল। 2 নম্বর বৈশিষ্ট্য কি, যে এরা দলবদ্ধভাবে থাকতে পারত এবং জটিল পাথরের সরঞ্জাম ও হাড়ের অস্ত্র তৈরিতে দক্ষ ছিল। এরা দলবদ্ধভাবে থাকতো এবং জটিল পাথরের সরঞ্জাম ও হাড়ের অস্ত্র তৈরি করতে দক্ষ ছিল। নেক্সট কোশ্চিন 4 দাগে। ঠিক আছে, আর 4 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 4 দাগের কোশ্চেন বলেছে 4টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। আমরা কিন্তু সবটাই করব। তো প্রথম কোশ্চেন বলেছে যে আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল। তো আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে কিন্তু অনেক পরিবর্তন এসেছিল, অনেক উন্নত পরিবর্তন এসেছিল। যেমন 1 নম্বর হচ্ছে যে মানুষ কাঁচা মাংসের বদলে আগুনের ঝলঝলানো নরম মাংস খেতে শুরু করলো। 2 নম্বর হচ্ছে যে প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আগুনের তাপ ব্যবহার করত। 3 নম্বর হচ্ছে হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচতে গুহার মুখে আগুন জ্বেলে রাখত। লাস্ট 4 নম্বর হচ্ছে যে অন্ধকারের হাত থেকে মুক্তি পেতে গুহার ভেতরে আলোর উৎস হিসেবে আগুন ব্যবহার করত। তাহলে এই ছিল তোমার যে আগুনের ব্যবহার ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল সেই সমস্ত জিনিস। ঠিক আছে, 1 নম্বর যে মানুষ কাঁচা মাংসের বদলে আগুনে ঝলঝলানো নরম মাংস খেতে শুরু করলো। প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আগুন তাপ ব্যবহার করতে লাগলো। হিংস্র পশুদের আক্রমণ থেকে বাঁচতে গুহার মুখে আগুন জ্বেলে রাখতে লাগলো। আর লাস্ট, অন্ধকারের হাত থেকে মুক্তি পেতে গুহার ভেতরে আলোর উৎস হিসেবে আগুন ব্যবহার করা হতো। নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো।
যে আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ যাযাবর ছিল কেন? যাযাবর মানে হচ্ছে যারা এক স্থান থেকে অন্য স্থান, কোনো ওদের কোনো নির্দিষ্ট স্থান ছিল না, নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। কারণ আজকে এখানে আছে তো পরশু অন্য দিন আছে, অন্য কোথাও আছে, ঠিক আছে? এটা হচ্ছে যাযাবর। তো তারা যাযাবর ছিল কেন? তো আদিম মানুষ মূলত দুটি কারণে যাযাবর ছিল। এক নম্বর হচ্ছে কি, খাবারের সন্ধানে। কি বলতো? খাবারের সন্ধানে। যে আদিম মানুষ চাষবাস জানতো না, আদিম মানুষ, আগেকার মানুষ চাষবাস করতে জানতো না, তাই খাবারের সন্ধানে তাদের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরতে হতো, ঠিক আছে? এটা এক নম্বর। দুই নম্বর কারণ হচ্ছে কি, যে পশুর সন্ধানে। পশুর সন্ধানে তারা যাযাবর ছিল, ঠিক আছে? তারা পশু শিকার করে জীবন ধারণ করতো, তাই প্রাণের খোঁজে তাদের যাযাবর হতে হতো। এছাড়া কোনো অঞ্চলের ফলমূল ফুরিয়ে গেলে তারা নতুন আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়তো। অর্থাৎ ধরো এখানে আমরা বাস করছি, এখানে একটা গাছ আছে, ফলমূল আছে, যখন ওই ওই গাছের ফলমূল শেষ হয়ে গেল, তাহলে কী করলো, তাহলে এই জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে গেলো। অন্য জায়গায় বলতে যেখানে আবার তারা কোনো খাবার পাবে, ঠিক আছে, সেই জায়গায় তারা চলে যায়। এই ছিল যাযাবর, এই কারণে তারা যাযাবর জীবন কাটাতো, ঠিক আছে? নেক্সট 3 নম্বর বলছে যে মহেঞ্জোদারো ও হরপ্পার শস্যগুলি কেমন ছিল? মহেঞ্জোদারো ও হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল? ঠিক আছে? হরপ্পা ও মহেঞ্জোদারো শস্যাগার ছিল সেই সময়ের উন্নত অর্থনীতির প্রতীক। তো মহেঞ্জোদারো শস্যাগারগুলি কেমন ছিল? যে এখানে এখানে একটি বিশাল শস্যাগার পাওয়া গেছে যা উঁচু ঢিবির ওপর অবস্থিত ছিল। হরপ্পার এখানে দুটি সারিতে মোট 12টি ছোট ছোট শস্যাগার ছিল। শস্যাগারগুলোর নিচে বায়ু চলাচলের ব্যবস্থা ছিল যাতে শস্য শুকনো ও ভালো থাকে। সম্ভবত আপৎকালীন সময়ের জন্য এখানে উদ্ধৃত শস্য মজুত রাখা হতো। নেক্সট 4 নম্বর, হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা লেখো। হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা লেখো। তো হরপ্পা সভ্যতার লিপিগুলো ছিল মূলত চিত্রলিপি, ঠিক আছে? 1 নম্বর, যে এই লিপি আজও সঠিকভাবে পড়া সম্ভব হয়নি। এই লিপিগুলিতে প্রায় 375 থেকে 400টি চিহ্ন ব্যবহার করা হতো। তো অ্যান্সার লিখবে যে হরপ্পা সভ্যতার লিপি ছিল মূলত কী বলতো, চিত্রলিপি ছিল, ঠিক আছে? নেক্সট, এবং 4 দাগে লাস্ট কোশ্চিন, যে সরি, যে ওইটারই 3 নম্বর পয়েন্টে ধারণা করা হয় যে এই লিপির ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। লিপিটি অপঠ্য হওয়ায় হরপ্পা সভ্যতার অনেক ইতিহাস আজও আমাদের কাছে অজানা, ঠিক আছে? নেক্সট 5 নম্বর, 8-10টি বাক্যে উত্তর দাও, ঠিক আছে? 8-10টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন দেখো। প্রথম কোশ্চিন বলেছে যে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে। নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে ও কৃষিকাজ শেখার ফলে মানুষের কী কী সুবিধা হলো। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং তোমরা যদি এই পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, 8145150357, ঠিক আছে? তো এখানে দুটো কোশ্চিন আছে। এক, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে এবং কৃষিকাজ শেখার ফলে মানুষের কী কী সুবিধা হলো। তো প্রথমে আমরা কিভাবে কৃষিকাজ শেখে সেটা আমরা জানবো। যে কৃষিকাজ শেখা, যে নতুন প্রস্তর যুগে মানুষ লক্ষ্য করে যে ঘাস বা ফলের দ্বারা মাটিতে পড়ে সেখান থেকে চারা গাছ জন্মাচ্ছে। এই অভিজ্ঞতা থেকে তারা পরিকল্পিতভাবে বীজ বপন করতে শেখে। সম্ভবত নারীরাই প্রথম কৃষিকাজের সূচনা করেছিল। সুবিধা কী? কৃষিকাজ করার সুবিধা, 1 নম্বর, কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আসে, বিভিন্ন রকম পরিবর্তন আসে। কি? যে খাদ্য নিরাপত্তা, 1 নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা। যে মানুষ শিকারি থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়, ফলে খাবারের অনিশ্চয়তা দূর হয়। অর্থাৎ তারা যে আগে কী ছিল, যাযাবর জীবন বাস জীবনযাপন করছিল, যে আজকে এখানে কালকে অন্য জায়গায়। এবার কি করলো তারা, যদি আমরা চাষ করে, এক জায়গায় থেকে যদি চাষ করে, যেটা বর্তমান মানুষের যুগ করে, এক জায়গায় বসে যদি চাষ করে, তাহলে সেখানে তাদেরকে এক জায়গায় অন্য জায়গায় যেতে হবে না, ওখান থেকে খাবার তৈরি করতে পারবে। তো কৃষি কাজের ফলে তাদের খাদ্য নিরাপত্তা হলো। 2 নম্বর হচ্ছে স্থায়ী বসবাস। স্থায়ী বসবাস মানে যে চাষের জমি দেখাশোনা করার জন্য মানুষ যাযাবর জীবন ছেড়ে নদীর ধারে স্থায়ী বসতি বা গ্রাম গড়ে তোলে। 3 নম্বর, যে উদ্বৃত্ত শস্য, বলছে প্রয়োজনের অতিরিক্ত শস্য উৎপাদিত হয় তা ভবিষ্যতের জন্য মজুত করা হওয়া সম্ভব হয়। যে প্রয়োজনে ধরো যে
এক মাসের থেকে বেশি কিন্তু চাষ বা তোমার শস্য ফলন হয়ে গেছে, তাহলে সেটা এক্সট্রা থাকলো, নেক্সট মাসের জন্য তোমার আগে থেকে করে থাকলো, মজুত করা থাকলো। নেক্সট, যে হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল? হরপ্পা সভ্যতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে হরপ্পা সভ্যতা তোমার কীভাবে ধ্বংস হয়েছিল। তো হরপ্পা সভ্যতা পতনের সঠিক কোনো একটা নির্দিষ্ট কোনো কারণ ছিল না, একাধিক প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণ দায়ী ছিল। তার মধ্যে একটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন, ঠিক আছে, যে বৃষ্টিপাত কমে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হয় এবং সিন্ধু নদ তার গতিপথ পরিবর্তন করায় শহরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। নেক্সট, আরেকটা কারণ হচ্ছে ভেরি ভেরি কারণ ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে বন্যা। যে সিন্ধু নদের ভয়াবহ বন্যায় বারবার শহরগুলো প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা কিন্তু ধ্বংসের একটা অন্যতম কারণ। তারপরে হচ্ছে পরিবেশগত বিপর্যয়। পরিবেশগত বিপর্যয়, যে প্রচুর ইট পোড়ানোর জন্য বনভূমি ধ্বংস হয়, মাটির উর্বরতা কমে যায় এবং খরা দেখা যায়। প্রচুর ইট পোড়ানোর জন্য বনভূমি ধ্বংস হয়, মাটির উর্বরতা কমে যায় এবং খরা দেখা যায়। 4 নম্বর, যে আর্য আক্রমণ। যে অনেক ঐতিহাসিকদের মতে বহিরাগত আর্যদের আক্রমণে এই সভ্যতার পতন ত্বরান্বিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোশ্চিন, যে ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। ভীমবেটকার সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ। দেখো, ভীমবেটকার সম্বন্ধে টিকা যদি বলে তবু এটা লিখতে পারবে তুমি, ভীমবেটকার সম্বন্ধে কিছু বলতে পারবে তবু লিখতে পারবে, ঠিক আছে। যত মার্কেট থাক তুমি এটা কিন্তু লিখতে পারবে, যেখানে দেখবে যে ভীমবেটকার বলে কিছু আছে তার সম্বন্ধে লিখতে বলছে তো এটা লিখে দিবে। তো ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। যে ভীমবেটকা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত ভারতের অন্যতম প্রধান গুহাচিত্রের নিদর্শন। 1957 সালের প্রত্নতাত্ত্বিক VS ওয়াকনকর এটি আবিষ্কার করেন। এখানকার গুহাগুলোর দেওয়ালে আদিম মানুষের আঁকা প্রচুর ছবি পাওয়া গেছে। ছবিগুলোতে মূলত শিকার, নাচ, পাখি ও বিভিন্ন বন্য পশুর চিত্র ফুটে উঠেছে। এখানকার চিত্রে সাদা ও লাল রঙের ব্যবহার সবচেয়ে বেশি। ভীমবেটকার ছবিগুলো থেকে সেই সময়ের মানুষের জীবনযাপন ও পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। এটি বর্তমানে ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ঠিক আছে। নেক্সট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করে। এটা কোশ্চেনটা কিন্তু কী বলতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আমি কিন্তু সুন্দরভাবে পয়েন্ট করে লিখেছি, এইটা যে পয়েন্ট করে যে লিখো এভাবে, তাহলে তোমাদের কিন্তু নম্বর কিন্তু কাটবে না, ঠিক আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। তো হরপ্পা সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের এক উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা। এর পরিকল্পনাগুলি কী ছিল? এর পরিকল্পনা ছিল বিস্ময়কর। 1 নম্বর ছিল কীরকম, যে রাস্তাঘাট। তাদের পরিকল্পনার মধ্যে একটা ছিল কী বলতো, সেটা হচ্ছে রাস্তাঘাট। যে রাস্তাগুলো ছিল প্রশস্ত এবং একে অপরকে সমকোণে ছেদ করত। 2 নম্বর, নিকাশি ব্যবস্থা বলছে প্রতিটি বাড়ির নোংরা জল বের করার জন্য নর্মদা ছিল, যা বড় নর্মদার সাথে যুক্ত থাকতো। নর্মদাগুলো ঢাকা দেওয়ার ব্যবস্থাও ছিল। ঘরবাড়ি বলছে যে বাড়িগুলো পোড়া ইট দিয়ে তৈরি হতো। প্রায় প্রতি বাড়িতে স্নানাগার, কুয়ো এবং শৌচাগার ছিল। 4 নম্বর, বিভাজন। যে শহরটি সাধারণত 2টি ভাগে বিভক্ত ছিল, উঁচু এলাকা বা সিটাডেল এবং নিচু এলাকা যেখানে সাধারণ মানুষ বাস করত। 5 নম্বর হচ্ছে শস্যাগার ও স্নানাগার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, শস্যাগার ও স্নানাগার। মহেঞ্জোদারোতে একটি বিশাল স্নানাগার এবং হরপ্পায় বিশাল শস্যাগার পাওয়া গেছে, যা তাদের উন্নত প্রকৌশল বিদ্যার পরিচয় পাওয়া গেছে। এই ছিল আমাদের রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিজেতার প্রথম স্কুলের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস থেকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং শেষে বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।